সিক্সথ এপিসোডের শুরুতে আমরা 2013 সালে দৃশ্য দেখতে পাই আর এখানে সোল সুঞ্জের একটা ইন্টারভিউ শুনছিল। আর এখানে একজন মহিলা সুঞ্জেকে ওর ফার্স্ট লাভের ব্যাপারে জিজ্ঞাসা করলে ও বলে যে আমি যেদিন আমার ফার্স্ট লাভকে প্রথম দেখেছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল। আর ও হলুদ ছাতা মাথায় দিয়ে একগাল হাসি নিয়ে আমার কাছে এসেছিল আর ওকে দেখা মাত্রই আমি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। আর এদিকে এসব শুনে সোল ভাবতে লাগে যে কে সেই লাকি মেয়ে যে কিনা সুঞ্জের ফার্স্ট লাভ। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি আর এখানে সঞ্জে ওকে বলতে লাগে তুমি কি পারবে আমার জন্য তেসাঙ্গের সঙ্গে ব্রেকআপ করে নিতে। আর ইতিমধ্যে সোল সঞ্জের সেই সুইমিং পুলের সামনে বলা কনফেশনটাও শুনে নেয় আর এইসব শুনে ও অনেক বেশি অবাক হয়ে বাস ধরে বাড়ি চলে যায়। আর তারপর বাড়িতে এসেও ও সঞ্জের কথা ভেবে কান্না করতে লাগে যে ও ওকে এত লাইক করে আর এই সময়ও পেঁয়াজও কাটছিল যে কারণে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আর এইসব দেখে ওর গ্র্যান্ডমা ওকে বলে এসব বন্ধ করো আর যাও দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসে দাও। অন্যদিকে তেসাং সোলের এই কথা ভেবে মন খারাপ করে বসেছিল যে সোল আর ওর গার্লফ্রেন্ড হিসেবে থাকতে চায় না, মানে সোলোকে ডাম্প করে দিয়েছে। আর এদিকে সঞ্জে ইনহিয়কের সঙ্গে আসছিল আর বলছিল আমি সোলকে বলেছি আমার জন্য ও তেসাংকে ছাড়তে পারবে কিনা। আর এসব শুনে হয়তো ওর মন খারাপ হয়ে গেছে। আর ইতিমধ্যে ওরা হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে যেখানে কিনা তেসাং বসেছিল। আর এখানে আসলে ও ব্লাইন্ড ডেটের ব্যাপারে কিছু কথা শুনতে পায়, ফলে সঞ্জে ভাবতে লাগে তেসাং হয়তো সোলকে চিট করছে আর এই ভেবে ওকে মারতে যেতে লাগে। কিন্তু তারপরেই আবারও এটাও শুনতে পেয়ে যায় যে সোল তেসাং এর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে আর এই জন্যই ওরা ব্লাইন্ড ডেটের কথা বলছে। আর এটা শোনা মাত্রই ও তেসাংকে মারে না আর উল্টে এটা বলতে লাগে যে যাও যাও যত ইচ্ছে ব্লাইন্ড ডেটে যাও। আর এইসব বলে ও খুশি হয়ে বেরিয়ে যায়। আর তখন তেসাং বলতে লাগে ও কি পাগল হয়ে গেছে নাকি। দেন আমরা দেখি সঞ্জে খুশি হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় সোলকে দেখতে পাই আর সোল তখন কান্নাকাটি করছিল। আর এইসব দেখে সঞ্জের রাগ হয়ে যায় আর ও ভাবতে লাগে যে সোল হয়তো তেসাং এর জন্য কান্না করছে। আর এই ভেবেই ও সোলকে বকা দিয়ে বলতে লাগে তুমি কিনা শেষমেশ ওই অসভ্য ছেলেটার জন্য কান্নাকাটি করছো। আর ইতিমধ্যে ও সোলের হাতে একটা ড্রিঙ্কের বোতলও দেখতে পাই, ফলে ও শিওর হয়ে যায় যে সত্যিই তেসাং এর সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার জন্য ও কান্না করছে। আর এই ভেবেই ও ড্রিঙ্কের বোতলটা ওর থেকে নিয়ে নেয়। আর তখন সোলোকে বলতে লাগে যে তুমি যা ভাবছো সেসব কিছুই না, এটা তো আমার গ্র্যান্ডমা আমাকে নিয়ে যেতে বলেছে। কিন্তু সঞ্জে ওর কথা বিশ্বাস করে না আর এই নিয়েই ওদের মধ্যে ঝামেলা হতে লাগে। আর এইসব ইমগুম দেখে নেয় আর ভাবে সঞ্জে হয়তো ওর বোনের সঙ্গে অসভ্যতামি করছে। ফলে ও গিয়ে সোজা সঞ্জেকে এক লাথি মেরে দেয়। আর ঠিক তখনই ওর হাতে থাকা ড্রিঙ্কের বোতলটা খুলে গিয়ে ওর মুখে কিছুটা ড্রিঙ্ক পড়ে যায় এবং ও অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এরা সঞ্জয়কে ওদের বাড়িতে নিয়ে এসেছে আর এখানে সঞ্জয়ের যাতে গরম না লাগে সেইভাবে সোল ওর জন্য ফ্যান চালিয়ে দেয়। আর তারপর ও ওর কাছে এসে ওকে দেখতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয় ঘুমের ঘরে সোলের হাত ধরে নেয় আর তারপরেই ওর ঘুম ভাঙতে লাগলে সোল তাড়াতাড়ি করে খাটের তলায় লুকিয়ে পড়ে। ইতিমধ্যে সঞ্জয়ের ঘুম ভেঙে যায় আর ও ভাবতে লাগে এটা কোথায় আর ও এখানেই বা কি করছে। আর তারপরেই ও খাটের তলা থেকে কারোর চুল দেখতে পেয়ে নিচে দেখতে যায় আর তখনও সোলকে নিচে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করতে যেতে লাগে। আর ঠিক তখনই সোল ওর মুখ চেপে ধরে এবং ওকে চুপ করতে বলে। আর ইতিমধ্যে সোলের ভাই সেই রুমে আসতে লাগলে সঞ্জয় সোলকে ওর চাদরের তলায় নিয়ে নেয় যাতে ইমগিউম কিছু টের না পায়। আর তারপর ইমগিউম খাটে এসে শুয়ে পড়ে আর সঞ্জয় থেকে চাদরটা নিতে লাগলে কিন্তু সঞ্জয় তো চাদরটা ছাড়েই না, ফলে ফ্যান অফ করে শুয়ে পড়ে। আর তার কিছুক্ষণ পর সোল চাদরের তলা থেকে বাইরে বেরিয়ে আসে আর সঞ্জয়কে জিজ্ঞাসা করে যে আমার ভাই কি ঘুমিয়ে গেছে। আর এখানে ওরা অনেক বেশি ক্লোজ হয়ে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই ইমগিউম বলে ওঠে যে তোমরা এসব কি করছো। আর এটা শুনেই ওরা আবারও ঘুমানোর অ্যাক্টিং করতে লাগে। আর তখন সোল ঘুমের ঘোরে হাঁটার অ্যাক্টিং করতে করতে বাইরে বেরিয়ে যায়। ফলে ওর ভাই ওকে ধরতে যেতে লাগে কিন্তু সঞ্জয় ওকে যেতে দেয় না এবং ওকে জড়িয়ে ধরে আটকে রাখে। দেন পরের দিন সোল স্কুলে এসে হিয়ঞ্জোকে সব বলে দেয় যে সঞ্জয় ওকে বলেছে ও নাকি ওকে লাইক করে, কিন্তু এটা কি করে সম্ভব। এতে হিয়ঞ্জো ওকে বলে সম্ভব না হওয়ারই বা কি আছে, তুমি সবসময় ওর আগে পিছু ঘুরে বেড়াও আর এমন করলে যে কেউই তো কারো প্রেমে পড়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি ওরা রিডিং রুমে এসেছে বই পড়ার জন্য। আর তখন সঞ্জয় সেখানে আসে আর ওকে দেখে সোল খুশি হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার জন্য এখানে এসেছো। এতে সঞ্জয়ের ইনহিয়কের কথা মনে পড়ে যায় যে ইনহিয়ক ওকে বলেছে তুমি সবসময় সোলের সামনে কুল থাকবে কারণ মেয়েরা চিপকু টাইপের ছেলেদের পছন্দ করে না। আর এই ভেবেই ও উত্তর দেয় যে কই না তো, আমি তো শুধুমাত্র বই পড়ার জন্য এখানে এসেছি। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজনে একটা রেস্টুরেন্টে এসেছে আর এখানে সোল সঞ্জয়ের রিপোর্ট কার্ড দেখে বলতে লাগে যে তোমার নাম্বার তো অনেক কম এসেছে আর এই নাম্বার নিয়ে তুমি কিভাবে কলেজে অ্যাডমিশন পাবে। আর এর উত্তরে সঞ্জয় ওকে জানায় যে আমি এতদিন স্পেশাল স্টুডেন্ট ছিলাম আর এই কারণেই আমার এতদিন নাম্বার নিয়ে অ্যাডমিশনের জন্য কোনো প্রবলেম হয়নি।
তখন সোল বলে তবুও এটা অনেক কম নাম্বার, আর এসব বলতে বলতে ও একটা গরম মোমো নিজের মুখে পুড়ে নেয়, আর এতে ওর গরম লেগে যায়। ফলে সুঞ্জে ওর নিজের হাত ওর সামনে এগিয়ে দেয় আর বলে তুমি আমার হাতে ওটা ফেলে দাও। আর ওর এমন কেয়ার দেখে সোল তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং ও তাড়াতাড়ি করে গরম মোমোটাকে গিলে নেয়। আর তারপর বাড়ি যাওয়ার পথে বৃষ্টি শুরু হলে সোল ওর ব্যাগ থেকে ছাতা বের করতে গিয়ে দেখে যে ও ওর ছাতাটা রেস্টুরেন্টেই ফেলে রেখে চলে এসেছে। ফলে সুঞ্জে এবার ওকে নিজের ছাতার তলায় নিয়ে নেয় আর ওকে বলতে লাগে তুমি কি আমার সঙ্গে কাল চেয়ার আপ করার জন্য যাবে। এতে সোল ওকে মানা করে দেয় আর বলে তোমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, সো তোমার উচিত এইসব বাদ দিয়ে লেখাপড়ায় মন দেওয়া। তখন সুঞ্জে ওকে বলে একটুখানি চেয়ার আপ করতে গেলে লেখাপড়ার আহামরি কোনো ক্ষতি হবে না। এতে সোল বলে আমি অত কিছু শুনতে চাই না, আর তুমি যদি তোমার ইংলিশ বইটা একদিনে পুরোপুরি মুখস্থ করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে কাল চেয়ার আপ করতে যাব। তখন সুঞ্জে বলে আচ্ছা ঠিক আছে, আমি মুখস্থ করে নেব, কিন্তু তারপর তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আর এইসব বলতে বলতে ওরা ওদের বাড়ির সামনে চলে আসে, আর এখানে আসলে ওরা দেখতে পায় যে তেসাং সোলের দেওয়া টেডিটা নিয়ে ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দেন তেসাং ওদের দেখা মাত্রই বলতে লাগে যে বৃষ্টি তো এখন থেমে গেছে, সো তোমাদের এক ছাতার তলায় থাকার কোনো দরকার নেই। তাছাড়া সোল তুমি আমার সঙ্গে চলো, আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। এতে সোল ওকে জানায় যে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, কিন্তু তারপরেও তেসাং ওকে টেনে নিয়ে যেতে লাগে। আর এ নিয়ে সুঞ্জে আর ওর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। ফলে সোল ওদেরকে বলে যে তোমরা ঝগড়া বন্ধ করো আর আমি যাচ্ছি, চলো তুমি কি বলবে। আর তখনই সুঞ্জে ওকে আটকে নেয়, কিন্তু তৎক্ষণাৎই ওর ইনহিয়কের কথা মনে পড়ে যায়। ফলে ও কুল সাজার জন্য সোলকে বলে দেয় যে যাও গিয়ে কথা বলে আসো। আর তারপর ও বাড়িতে এসে ইমাজিন করতে লাগে যে ওরা হয়তো আবারও ওদের মধ্যেকার রিলেশন ঠিক করে নেবে, আর এইসব ভেবেই ওর টেনশন হচ্ছিল। আর এদিকে তেসাং সোলকে বলতে লাগে যে শুনলাম আমার এক্স গার্লফ্রেন্ড নাকি তোমাকে টেনে নিয়ে গেছিল মারার জন্য, আর তুমি নাকি অনেক কান্নাকাটি করেছো। যাই হোক তোমার লাগেনি তো। এতে সোল জানাই আমি কান্নাকাটি করিনি। তখন তেসাং ওকে বলে আই এম রিয়েলি সরি, আর আমি সত্যিই তোমাকে ইউজ করিনি, আর আমি এখন তোমাকে সত্যি সত্যিই লাইক করতে শুরু করেছি। আর ওর এসব কথা শুনে সোল রেগে যায় আর বলে তুমি আমাকে আমার টেডি ফেরত দিয়ে দাও। আর তারপর এই টেডিটা নিয়ে ওরা দুজনে কাড়াকাড়ি করতে লাগে। আর তখনই টেডির ভেতর থেকে সোলের আওয়াজ আসতে লাগে যে আমাদের ভালোবাসা সারা জীবন থাকবে। আর এই ভয়েসটা অ্যাকচুয়ালি টেডির ভেতরে সেট করা ছিল। আর এইসব শুনে সোল অনেক বেশি এম্বারেস হয়ে যায়। আর এদিকে সুঞ্জে ওর বাবার সঙ্গে বাগানে কাজ করলেও ওর মন পড়েছিল সোলের দিকে। ফলে ও বারবার রাস্তার দিকে তাকাতে লাগে যে সোল বাড়ি ফিরল কিনা। আর অন্যদিকে তেসাং যখন বাইকে করে বাড়ি ফিরে যাচ্ছিল তখন একটা বাচ্চা হঠাৎ করেই ওর বাইকের সামনে চলে আসে। ফলে সেই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেন পরের দিন সোলের মা ওকে জানায় যে উনি ওনার ফ্রেন্ডসদের সঙ্গে জেজু আইল্যান্ডে যাচ্ছে। আর এই শুনে সোল ওর মাকে এগিয়ে দিতে আসে আর দেখতে পায় যে গতকালকে সেই লোকটা ওর মাকে নিতে এসেছে। আর এটা দেখে ও অনেক খুশি হয়। আর এদিকে সুঞ্জে সারাদিন স্টাডি করে পুরো ইংলিশ বইটা মুখস্থ করে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখি সোল পুলিশ স্টেশনে আসে আর অফিসারকে বলে যে আগামীকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর আমার সঙ্গে খারাপ কিছু একটা হতে চলেছে। আর ওর এইসব কথা শুনে পুলিশ অফিসার ভাবে ওর হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে, আর এই ভেবেই উনি সোলকে একটা চকলেট দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আর অন্যদিকে সোলের গ্র্যান্ডমার কাছে সেই ট্যাক্সি ড্রাইভারের কল আসে আর উনি বলে আমার কাছে সোলের ফোন আছে, সো আমি এটা ওকে ফেরত দিতে চাই। আর তখন সোলের গ্র্যান্ডমা সেই ব্যক্তিকে নিজেদের বাড়ির অ্যাড্রেস দিয়ে বলে আপনি এই অ্যাড্রেসে কুরিয়ার করে ফোনটা পাঠিয়ে দেবেন। দেন আমরা এদের দুজনকে দেখতে পাই। আর এখানে সঞ্জয় সোলকে জানায় যে আমি পুরো বই মুখস্থ করে নিয়েছি, সো তুমি আমার সঙ্গে বেসবল টিমকে চেয়ার আপ করতে যাবে তো। আর তখন সোল ওকে জানায় যে আচ্ছা ঠিক আছে। আর তারপর আমরা দেখি ওরা চেয়ার আপ করার জন্য এসেছে। আর এখানে সোলের হাত থেকে সঞ্জয় ড্রিঙ্ক খেলে ওর তো হার্টবিট বেড়ে যায় আর গালও লাল হয়ে যায়। আর এটা দেখে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। এটা সোল ওকে বলে যে আমার গরম লাগছে। আর এই শুনে সঞ্জয় দুটো ড্রিঙ্কসই ওর গালে ঠেসে ধরে। আর অন্যদিকে হিয়ঞ্জো সোলদের বাড়িতে আসে ওর সঙ্গে ম্যাচ দেখার জন্য, কিন্তু সোল বাড়িতে না থাকায় ও ইমগিউমের সঙ্গে ম্যাচ দেখতে লেগে যায়। আর এখানে কোরিয়া জিতে গেলে ইমগিউম ওকে খুশির চোটে জড়িয়ে ধরে আর এতে হিয়ঞ্জোর তো হার্টবিটই বেড়ে যায়। আর ঠিক তখনই ইমগিউমের ফোনে ওর গার্লফ্রেন্ডের কল আসে। আর হিয়ঞ্জো যখন জানতে পারে যে ওর গার্লফ্রেন্ড আছে তখন ও প্রচণ্ড হার্ট হয় এবং ওর ওপর রাগ করে কান্না করতে করতে বেরিয়ে যায়। আর অন্যদিকে তেসাং হসপিটালে বসে টিভিতে বেসবল ম্যাচ দেখছিল। আর এখানে ও টিভিতে সঞ্জয় আর সোলকে একসাথে দেখতে পেয়ে অনেক রেগে যায়। আর তারপর ও বাইরে আসলে হসপিটালে সোলের মাকে দেখতে পাই। দেন আমরা এদের দেখতে পাই। আর এখানে সঞ্জয় সোলকে ভিড় থেকে বাইরে নিয়ে যেতে লাগে আর বলে আমার তোমাকে কিছু বলার আছে। অ্যাকচুয়ালি ও সোলকে প্রপোজ করার জন্যই এখানে নিয়ে এসেছে। আর তারপর ও যখন সোলকে আই লাভ ইউ বলতেই যাবে আর ঠিক তখনই ওর কাছে তেসাংয়ের কল আসে। আর তেসাং ওকে কল করে সোলের মায়ের ব্যাপারে জানায়। আর এইসব শোনা মাত্রই ও সোলকে নিজের মনের কথা না বলে সোজা ওকে হসপিটালে নিয়ে আসে।
আর এখানে আসলে সোল সেই লোকটাকে দেখতে পায় যাকে কিনা ও কিছুদিন আগে ওর মায়ের সঙ্গে দেখেছিল। আর এখানে ও জানতে পারে যে এই লোকটা ওর মায়ের ডাক্তার, আর ওর মায়ের একটা রোগ হয়েছে যেটার জন্য ওর মায়ের সার্জারি এর খুবই দরকার। আর এই কারণেই ওর মা ওদের মিথ্যে বলে সার্জারি করাতে এসেছে। আর এসব জানতে পেরে সোল অনেক দুঃখ পায়, ফলে সঞ্জয় ওকে সান্ত্বনা দেয়। দেন সোল তেসাং এর কাছে আসে এবং ওকে ধন্যবাদ জানায়। আর তখনও সোলকে জিজ্ঞাসা করে যে তোমার মা কেমন আছেন। সোল উত্তর দেয় আমার মায়ের অপারেশন করাতে হবে আর তারপরেই উনি ঠিক হয়ে যাবে। তাছাড়া তোমার এমন অবস্থা কি করে হলো, তুমি কি আবারও মারামারি করেছিলে? এতে তেসাং জানায় যে আরে না, আমি মারামারি করিনি। আর এতে শুনে সোল খুশি হয় আর বলে আমি চাই তুমি তোমার জীবনটাকে ভালোভাবে কাটাও, যাতে তুমি পরবর্তীকালে কোনো রিগ্রেট না করো। আর তুমি আমার ফার্স্ট লাভ বলেই আমি তোমাকে এইসব বলছি। আর আমি সবসময় তোমার জন্য প্রার্থনা করব, আর এভাবেই তুমি হয়তো তোমার ভাগ্য বদলাতে পারবে। আর এসব বলে সোল সেখান থেকে চলে যায়। আর তখন তেসাং ওকে দেখতেই থাকে। দেন পরের দিন সঞ্জয় আবারও সোলের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি ঠিক আছো তো। আর তখন সোল ওকে জানায় যে হ্যাঁ আমি ঠিক আছি, আর তোমার এখানে আসার কোনো দরকার নেই। আর সত্যি বলতে আমার তোমার জন্য কোনো ফিলিংস নেই, সো তুমি আমার জন্য এত কেয়ার দেখানো বন্ধ করো। আর এসব বলে সোল একটা কর্নারে চলে আসে আর সঞ্জয়কে বলা কথাগুলো ভেবে কান্না করতে লাগে। এরপর আমরা সোলের অ্যাক্সিডেন্টের দিন দেখতে পাই। আর আজকে সোল ভেবেই রেখেছিল যে ও কোনো মতেই আজকে বাড়ির বাইরে বেরোবে না। আর ঠিক তখনই ওর কাছে সঞ্জয়ের মেসেজ আসে। আর সঞ্জয় ওকে মেসেজ করে বলে যে আমি তোমার সঙ্গে প্লেগ্রাউন্ডে দেখা করতে চাই, সো তুমি সেখানে চলে এসো। আর এর পরিপ্রেক্ষিতে সোল ওকে রিপ্লাই করে যে সরি, আজকে আমি কোথাও যেতে পারবো না। আর ঠিক তখনই ও খেয়াল করে যে ইতিমধ্যে সঞ্জয় বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছে, মানে ও সোলের দেওয়া রিপ্লাইটা দেখেইনি। আর তার কিছুক্ষণ পরেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, ফলে সোলের সঞ্জয়ের জন্য চিন্তা হতে লাগে। আর ও সঞ্জয়ের কথা ভেবে সঞ্জয়ের সঙ্গে দেখা করার জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসে। আর এখানে হঠাৎ করেই ওর সঞ্জয়ের দেওয়া ইন্টারভিউটার কথা মনে পড়ে যায়, যেখানে কিনা ও ওর ফার্স্ট লাভের কথা বলেছিল যে ওর ফার্স্ট লাভ বৃষ্টির দিনে একটা হলুদ ছাতা মাথায় দিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছিল। আর ফিউচারে সঞ্জয়ের দেওয়া এই ইন্টারভিউটার কথা মনে করেই ও বুঝতে পারে যে সঞ্জয়ের ফার্স্ট লাভ আর কেউ না, সোল নিজেই। আর এসব ভেবে সোল সঞ্জয়ের সঙ্গে দৌড়ে দেখা করতে যেতে লাগে। আর ঠিক তখনই সেই ট্যাক্সি ড্রাইভার ওর সামনে এসে হাজির হয়। আর এইসব দেখে সোল অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে সঞ্জয় সোলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পরেও সোল সেখানে আসে না, ফলে বুঝতে পারে যে সোল হয়তো আর আসবে না। আর এটা ভেবেই ও বাড়ি ফিরে যেতে লাগে। আর তখনই ওর পাশ দিয়ে একটা ট্যাক্সি বেরিয়ে যায়। আর তারপর ও সামনের দিকে এগিয়ে গেলে রাস্তায় ও সোলের ছাতা পরে থাকতে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার 6th এপিসোড শেষ হয়ে যায়। 7th এপিসোডের শুরুতে আমরা 2008 সালের সোলকে দেখতে পাই। আর ও বাসের মধ্যে ঘুমোচ্ছিল, ফলে সঞ্জয় ওকে ডাকতে লাগে, কিন্তু তারপরে ওর ঘুম ভাঙে না। ফলে সঞ্জয় ঠিক করে ও পরে সোলের সঙ্গে নেমে যাবে। আর ঠিক তখনই ওর ব্যাগ থেকে ওর পেন্সিল বক্স নিচে পড়ে যায়, যে কারণে ও সেই সব কিছু তুলতে লাগে। আর এই সময় সোলের ঘুম ভাঙলে ও তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়ে। আর তারপর সঞ্জয় যখন সোলের সিটে খেয়াল করে, তখনও সোলকে দেখতে না পেয়ে বাস ড্রাইভারকে বাস থামাতে বললে সে বলে আমি এখন বাস থামাতে পারবো না, সো তুমি পরের স্টপেজে নেমে যেও। আর এদিকে সোল বাস স্টপেজে বসে গাড়ির অপেক্ষা করছিল। আর ঠিক তখনই সেখানে একটা ট্যাক্সি আসলে ও সেটাতে উঠতে যায়, কিন্তু তখনও দেখে যে সেই ট্যাক্সিতে দড়ি আর ছুরি রয়েছে, যে কারণে ও ভয় পেয়ে আর সেই ট্যাক্সিতে ওঠে না। অন্যদিকে সঞ্জয় বৃষ্টির মধ্যে সোলকে খুঁজতে লাগে, কিন্তু ও কোথাও সোলকে খুঁজে পায় না। দেন পরের দৃশ্যে আমরা দেখি সোল অজ্ঞান অবস্থায় গাড়িতে পড়ে রয়েছে। আর এখানে ওর জ্ঞান ফিরলে ও খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ও তারপরেও কোনো শব্দ করে না। আর ইতিমধ্যে ট্যাক্সি ড্রাইভার গাড়ি থেকে বাইরে গেলে ও কোনো রকমে সেখানে থাকা ছুরি দিয়ে ওর হাতের দড়ি কেটে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর ও পালাতে থাকলে সেই ট্যাক্সি ড্রাইভার ওর পিছু পিছু আসতে লাগে। আর তখন সঞ্জয় সোলকে দৌড়াতে দেখে চিৎকার করে ওকে ডাকতে লাগে। আর ঠিক তখনই সেই ট্যাক্সি ড্রাইভার সোলকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। আর ইতিমধ্যে সঞ্জয় সেই ট্যাক্সি ড্রাইভারের মুখ দেখে নেয়। আর তারপরে ও আর দেরি না করে সোলকে জল থেকে টেনে তুলে নিয়ে আসে। আর তখনই সেই ট্যাক্সি ড্রাইভার এসে ওকে মারতে শুরু করে দেয়, ফলে সঞ্জয় ফাইট ব্যাক করে। আর তারপরেই পুলিশ এসে সেই ড্রাইভারকে ধরে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় সোলকে হসপিটালে ভর্তি করেছে আর অনেক কান্নাকাটি করছে। আর তারপর আমরা বর্তমান সময়ের সিন দেখতে পাই, যেখানে কিনা সোল সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। আর ঠিক তখনই ওর সামনে সেই ট্যাক্সি ড্রাইভার চলে আসে আর ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর এদিকে সঞ্জয় যখন বাড়িতে ফিরে যাচ্ছিল, তখনও সোলের ছাতা রাস্তায় পড়ে থাকতে দেখে অনেক বেশি অবাক হয় এবং তাড়াতাড়ি করে ওদের বাড়িতে গিয়ে ওর ভাইকে জিজ্ঞাসা করে যে সোল বাড়িতে নেই। এতে ওর ভাই জানায় না, ও বাড়িতে নেই। তাছাড়া ও আমাকে বলেছিল যে ও আজ কিছুতেই বাড়ির বাইরে যাবে না, কিন্তু জানি না কেন হঠাৎ করেই কোথাও চলে গিয়েছে।
আর এসব শুনে সঞ্জয়ের সোলের বলা কথা মনে পড়ে যায় যে কিছুদিন আগে সোল ওকে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে বলেছিল যে এখানেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এইসব ভেবেই ও ইমগিউমকে জিজ্ঞাসা করে যে সোলের কি আগে কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এতে ইমগিউম ওকে জানায় যে কই না তো। আর এদিকে বর্তমানের সোলকে সেই ট্যাক্সি ড্রাইভার কিডন্যাপ করে নিয়ে আসলে সোল সেই ড্রাইভারের অনুপস্থিতিতে নিজের হাতের বাঁধন খুলে ট্যাক্সির চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সঞ্জয় সোলকে খোঁজার জন্য সেই ব্রিজের কাছাকাছি চলে আসে। আর এদিকে সোল পালাতে থাকলে সেই ট্যাক্সি ড্রাইভার অন্য আর একটা গাড়ি নিয়ে ওকে ফলো করতে লাগলে ও ভয়ের চোটে জঙ্গলে ঢুকে যায়। দেন আমরা দেখি সঞ্জয় পুলিশ স্টেশনে এসেছে সোলের মিসিং রিপোর্ট করাতে, কিন্তু এখানকার পুলিশ অফিসার ওর কথায় তেমন পাত্তা দেয় না আর ওকে বাড়ি ফিরে যেতে বলে। আর যাওয়ার সময় ও শুনতে পায় যে একজন অফিসার বলছে গতকাল সোল নামের একটা মেয়ে আমাদের কাছে এসে বলে গেছে যে 1 সেপ্টেম্বর মানে আজকে নাকি ওর সঙ্গে একটা খারাপ কিছু হতে চলেছে। আর এইসব শুনে সঞ্জয় আরো বেশি চিন্তায় পড়ে যায়। আর এদিকে আমরা দেখি সোল দৌড়াতে দৌড়াতে সেই ব্রিজের ওপর চলে আসে। আর ঠিক তখনই সঞ্জয় সেখানে চলে আসে আর ওকে চিৎকার করে ডাকতে লাগে। আর তখন সেই ট্যাক্সিও ওর একদম কাছে চলে আসে। ফলে সোল ভাবতে লাগে যে আমি হয়তো চেয়েও আমার ভাগ্য বদলাতে পারবো না। আর এই ভেবেই ও চোখ বন্ধ করে নেয়। আর তখন আমরা দেখি ওর সামনে একটা পুলিশ অফিসারের গাড়ি এসে থামে। আর তখন সেই ট্যাক্সি ড্রাইভার নিজের গাড়ি নিয়ে ওর পাশ কাটিয়ে চলে যায়। ফলে সোল বলতে লাগে ফাইনালি আমি এখন সেফ। আর ঠিক তখনই ওর ঘড়িটা ব্লিঙ্ক করতে লাগে আর তারপরেই ও ফিউচারে চলে আসে। কিন্তু ও কিছুতেই বুঝতে পারে না যে ও এখন কোথায় রয়েছে। আর এদিকে পাস্টের সোল ওর বডিতে ফিরে আসলে ও তো কিছুই বুঝতে পারে না, এমনকি ও সঞ্জয়কেও চিনতে পারে না। আর অন্যদিকে সোল ফিউচারে ফিরে এসে কিছুই বুঝতে পারে না আর নিজেকে এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে থাকতে দেখে ভয় চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই ডাইরেক্টর কাট বলে ওঠে। আর তখনও বুঝতে পারে যে এখানে শুটিং চলছে। আর ইতিমধ্যে একটা লোক এসে ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার কি হয়েছে। আর তখন সোল সেই লোকটার হাতে থাকা একটা পেপারে দেখতে পায় যে এটা 2023 সালের 1 জানুয়ারি। আর তারপর ও কান্না শুরু করে দিলে অন্য আর একটা লোক ওর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি কান্না কেন করছো। এতে সোল সেই লোকটাকে উল্টে জিজ্ঞাসা করে যে তুমি কে। এতে সেই ব্যক্তি বলে কেন তুমি আমাকে চিনতে পারছো না। আর তখনই ওর মনে পড়ে যায় যে এই লোকটা তো ওর অফিসে এলো আর ও এখন একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে। আর তারপর ও নিজের পায়ের দিকে তাকালে অনেক খুশি হয় আর বলতে লাগে ফাইনালি তার মানে আমি আমার ভাগ্য বদলাতে পেরেছি। দেন ইন্টারনেটে সঞ্জয়ের ব্যাপারে সার্চ করলে জানতে পারে যে সঞ্জয় এখনো বেঁচে আছে আর ওর কিছুই হয়নি। আর এতে ও অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি সোল রেডি হয়ে সেখানে যাচ্ছে যেখানে কিনা আজ ওর আর সঞ্জয়ের দেখা করার কথা ছিল সেই টাইম ক্যাপসুলটা একসাথে খোলার জন্য। কিন্তু এখানে এসে ও কাউকেই দেখতে পায় না। আর সাথে ও এটাও খেয়াল করে যে এখানে যে গাছটার তলায় ওরা সেই টাইম ক্যাপসুলটা পুঁতেছিল সেই গাছটাই তো আর এখানে নেই। ফলে ও মনমরা হয়ে ফিরে যেতে লাগে। আর তখনই সঞ্জয় ওর গাড়ি নিয়ে ওর সামনে দিয়ে বেরিয়ে যায়। দেন আমরা দেখি সঞ্জয় ওর অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর এখানে এসে ও দেখে যে ইনহিয়ক ওর বাথরুমে স্নান করছে। আর এতে ও ইনহিয়ককে অনেক কথা শোনায়। ফলে ইনহিয়ক ওকে বলে তোমার বাথরুমটাই সব থেকে সুন্দর কারণ এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। আর ইতিমধ্যে সঞ্জয়ের রুমের বেল বেজে ওঠে। ফলে ও চেক করতে গিয়ে দেখে যে এটা আর কেউ না বরং ওর একটা স্টকার ফ্যান। আর তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসলে সেই মেয়েটা পালিয়ে যায়। আর এদিকে সোল তখন সেদিক দিয়ে যাচ্ছিল আর ও যেহেতু সেই মেয়েটার মতো সেম জ্যাকেট পরেছিল ফলে গার্ড ভাবে এটাই হয়তো সেই স্টকার। ফলে গার্ড ওকে স্টকার ভেবে পুলিশে ধরিয়ে দেয়। আর তারপর পুলিশ স্টেশনে আসার পর পুলিশ অফিসার ওকে জিজ্ঞাসা করে যে ও সঞ্জয়ের অ্যাপার্টমেন্টের দরজা খোলার চেষ্টা কেন করেছিল। এতে সোল অনেক বেশি অবাক হয় আর চিৎকার করে বলে ওঠে যে আমি আবার কবে কার দরজা খুলতে গেলাম। আর তখন পুলিশ অফিসার ওকে পাগল ভাবতে লাগে। আর ঠিক তখনই অন্য আরেকজন অফিসার এসে ওনাকে জানায় যে সঞ্জয় কোনো কেস করতে চায় না, কিন্তু এই মেয়েটা যদি আবারও এরকম কাজ করার চেষ্টা করে তখন সঞ্জয় অবশ্যই এই বিষয়ে কঠোর স্টেপ নেবে। আর এসব বলে ওরা সোলকে ছেড়ে দেয়। আর তারপর সোল যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সঞ্জয়ের ম্যানেজার ওকে দেখতে পেয়ে ভাবতে লাগে যে মনে হচ্ছে এই মেয়েটাকে আমি আগেও কোথাও একটা দেখেছি। এরপর আমরা এদের দুজনকে দেখতে পাই। আর এখানে সঞ্জয়ের মুড অফ হয়েছিল যে কারণে ইনহিয়ক ওকে জিজ্ঞাসা করে যে তোমার আবার কি হলো। আর তখন সঞ্জয় ওকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেয় আর বলতে লাগে যে এটা কোনো স্টোরি হলো নাকি, আর আমাকে নাকি এই ড্রামাতে অভিনয় করতে হবে আর এই ড্রামাতে আমার অভিনয় করার একদমই ইচ্ছে নেই। আর ঠিক তখনই সঞ্জয়ের ম্যানেজার সেখানে এসে উপস্থিত হয় আর ওদেরকে বলতে লাগে যে একটু আগে যে মেয়েটা তোমার দরজা খোলার চেষ্টা করেছিল সেই মেয়েটাই আমাকে এই ড্রামার স্ক্রিপ্ট দিয়ে গিয়েছিল। আর ও তো প্রোডাকশন হাউসে কাজ করে আর তুমি হয়তো ওদের ড্রামাটা করতে চাইছো না বলেই ও তোমার উপরে অ্যাটাক করার জন্য এখানে এসেছিল। সো আমাদের এখন থেকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। অন্যদিকে সোলো নিজের বাড়িতে ফিরে আসে আর এখানে এসে ও যখন ওর নিজের রুমে ঢোকে তখনও দেখতে পায় যে ওর রুমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে।
আর তারপরে ও সেখানে ঘুমিয়ে পড়ে আর ও ঘুমের ঘরে খুবই বাজে স্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে যায়। আর তখনও দেখতে পায় যে ওর গ্র্যান্ডমা ওর মুখে লিপস্টিক দিয়ে কী সব গোল গোল করে দিয়েছে, আর এতে ও মোটেও রাগ করে না, বরং ওর গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আর তার কিছুক্ষণ পর ও রেডি হয়ে অফিসে বেরিয়ে যেতে লাগে। আর অফিসে যাওয়ার পথে ও ওর মাকে জিজ্ঞাসা করে যে পাস্টে যে লোকটা আমাকে কিডন্যাপ করেছিল সেই লোকটার কি হয়েছে। আর এর উত্তরে ওর মা ওকে জানায় যে সেসব তো অনেক আগের কথা, আর সেই লোকটাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে আর সে এখন জেলে আছে। আর ওর মায়ের মুখ থেকে এসব কথা শুনে সোলের স্বস্তি ফিল হয়। আর তারপর ও অফিসে এলে ওর বস ওকে ডেকে পাঠায় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে তুমি নাকি গতকালকে সঞ্জয়ের অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেছিলে আর এই কারণে পুলিশ নাকি তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আর এতে সোলোর বসকে জানায় যে আমি কারোর অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করিনি, আর ওরা অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল, আর এই সব কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু তারপরে ওর বস ওর ওপরে চিৎকার করতে লাগে আর বলে যে আগামীকাল আমি তোমার সঙ্গে সঞ্জয়ের একটা মিটিং ফিক্স করেছি আর তুমি সেখানে গিয়ে ওকে সবকিছু বুঝিয়ে বলবে। আর ও যেন কোনোভাবেই আমাদের কোম্পানির সঙ্গে কাজ করতে মানা না করে দেয়, কারণ ওকে কাস্ট করা আমাদের ড্রামার জন্য খুবই জরুরি। দেন পরের দিন সোল ওর বসের কথা মতো সঞ্জয়ের সঙ্গে মিটিং করার জন্য একটা হোটেলে বসে ওর জন্য অপেক্ষা করছিল। আর ঠিক তখনই ওর কাছে হিউঞ্জোর কল আসে। আর হিউঞ্জো ওকে জানায় যে আমার খুবই পেটে ব্যথা উঠেছে আর আমি ট্যাক্সি করে হসপিটালে যাচ্ছি, সো তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আর সোল এখানে হিউঞ্জোর থেকে এটা জানতে পারে যে হিউঞ্জো প্রেগনেন্ট আর এই কারণেই ও হসপিটালে যাচ্ছে। এদিকে সঞ্জয় হোটেলে চলে আসে আর এখানে এসে ও ওর জুতোর ফিতে ঠিক করছিল। আর ঠিক তখনই সোল তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে না দেখেই ওকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয়ের ম্যানেজার এসে ওকে আটকায় আর বলতে লাগে তুমি কিভাবে কাউকে ধাক্কা মেরে এভাবে চলে যেতে পারো। আর এতে সোল ম্যানেজারকে বলে আমি অনেক ব্যস্ত আছি, আর এটা বলে ও ম্যানেজারকে নিজের কার্ড ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে সঞ্জয় সোলের মুখটা দেখতে পায় না। আর তখন ম্যানেজার এসে ওকে বলতে লাগে যে মেয়েটা একটু আগে তোমাকে ধাক্কা মেরে গেল ওই মেয়েটাই এই কোম্পানির সেই কর্মচারী, আর তুমি হয়তো ওদের ড্রামাতে কাজ করতে চাইছো না দেখেই ও তোমার ওপরে রাগ করে এসব করছে। আর এসব শুনে সঞ্জয় অনেক বেশি বিরক্ত হয় আর ওর ম্যানেজারকে বলতে লাগে যে তুমি ওই মেয়েটার কাছে আমার পুরো আউটফিট নষ্ট করার জন্য টাকা চাইবে। অন্যদিকে সোল হসপিটালে আসলে হিউঞ্জো ওর চুল টেনে ধরে আর ওকে বলতে লাগে যে তুমি আমার হাজব্যান্ডকে আমার কাছে এনে দাও। আর এখানে সোল জানতে পারে যে ওর হাজব্যান্ড আর কেউ না বরং ওর নিজের ভাই ইমগিউম। আর ও এখানে জানতে পারে যে ওর ভাইয়ের সঙ্গে হিউঞ্জোর বিয়ে হয়ে গিয়েছে, আর এসব জানতে পেরে ও অনেক বেশি অবাক হয়। আর ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে এসে সোলকে আন্টি আন্টি বলে ডাকতে লাগলে সোল তো আরোই বেশি অবাক হয়ে যায়, কারণ ও জানতে পারে যে এটা ওর ভাইয়ের বড় মেয়ে আর এখন যে বেবিটা হবে সেটা ওর ভাইয়ের সেকেন্ড বেবি। আর এইসব ভেবেই ওর মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়। পরের দৃশ্যে আমরা দেখি সোল ওর কলিগকে ফোন করে জানায় যে আমার একটা এমার্জেন্সি কাজ এসে গিয়েছিল আর এই কারণেই আমি হোটেল থেকে চলে এসেছি। আর তখন ওর কলিগ ওকে জানায় যে কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি সঞ্জয় আজকে মিটিংয়ের জন্য আসেনি আর এই কারণে বস তোমাকে কিছুই বলবে না। আর তার ঠিক পরে সোলের কাছে সঞ্জয়ের ম্যানেজারের মেসেজ আসে যে কিনা সঞ্জয়ের সমস্ত আউটফিটের ছবি পাঠিয়ে ওকে সবকিছুর কম্পেনসেট করতে বলে। আর তারপর ও যখন এই সমস্ত জামা কাপড়ের দাম দেখতে পায় তখন ও প্রচণ্ড অবাক হয়, কারণ এই জামা কাপড়গুলোর দাম অনেক বেশি ছিল। ফলে ও সেই নাম্বারে কল করে, কিন্তু তখন ম্যানেজার না থাকলে সঞ্জয় ওর ম্যানেজারের কলটা কাট করে দেয়। ফলে সোল এবার সেই নাম্বারে মেসেজ করে বলতে লাগে যে আপনি কি আমাকে পাগল পেয়েছেন নাকি, আর আমি বুঝতে পেরেছি যে আপনি একজন স্ক্যামার। আর আপনি যদি স্ক্যামার নাই হয়ে থাকেন তাহলে সেই জামা কাপড়গুলোর আসল ছবি তুলে আমাকে পাঠান, আর তারপরেই আমি সেই জামা কাপড়গুলোর জন্য কম্পেনসেট করব। আর এইসব মেসেজগুলো সঞ্জয় দেখে নেয় আর স্ক্যামারের নাম শুনে সঞ্জয়ের তো অনেক বেশি রাগ হয়ে যায়। ফলে ও এবার সত্যি সত্যি জামা কাপড়ের ছবি তুলতে লাগে। আর ঠিক তখনই ওর ম্যানেজার সেখানে চলে আসে আর ওকে বলতে লাগে যে তুমি এসব কি করছো। আর তখন সঞ্জয় এটা ভাবতে লাগে যে সত্যিই তো আমি একজন আইডল হয়ে এসব কি করছি। অন্যদিকে সোলো আর কোনো রিপ্লাই না পেয়ে ভাবতে লাগে যে সত্যিই ওই লোকগুলো স্ক্যামারই ছিল। দেন পরের দৃশ্যে আমরা দেখি ইমকিউম সঞ্জয়ের ছবি দেখিয়ে সোলকে বলতে লাগে যে তুমি যদি পাস্টে ওকে ডাম্প না করতে তাহলে ও আজকে আমার বাচ্চাদের আঙ্কেল হতো। তাছাড়া এখনো অনেক বেশি দেরি হয়ে যায়নি, তুমি চাইলেই ওর সঙ্গে কথা বলে সবকিছু সর্ট আউট করে নিতে পারো। এরপর আমরা দেখি সোল সঞ্জয়ের কথা ভেবে ওকে অনেক বেশি মিস করছে, আর এদিকে সঞ্জয় ওদের সেই ছবিটা বের করে সোলকে অনেক বেশি মিস করতে লাগে। দেন পরের দিন সোলের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে এবং ওকে পুলিশ স্টেশনে ডাকা হয়। আর এখানে পুলিশ অফিসার ওকে একটা পেপার দেয় যেখানে লেখা ছিল ও সবসময় সঞ্জয় থেকে 100 মিটার দূরে থাকবে। আর এই পেপারে ওকে সাইন করতে বলা হলে ও পুলিশ অফিসারকে জানায় যে আমি ওর কোনো স্টকার না। এতে পুলিশ অফিসার ওকে বলে তুমি যখন ওর স্টকারই না তাহলে তুমি গতকালকে কেন ওকে ফাউন্টেনের জলে ফেলে দিয়েছিলে। আর সোল যখন এখানে জানতে পারে যে ও গতকাল সঞ্জয়কে জলের ভেতরে ফেলে দিয়েছিল, আর এটা জানতে পেরে ও নিজের প্রতি অনেক বেশি ইরিটেট হয়ে যায়।
আর সোল এখানে এটাও জানতে পারে যে 31শে ডিসেম্বর সঞ্জয়দের যে কনসার্টটা হওয়ার কথা ছিল সেটা পোস্টপন্ড হয়ে গিয়েছিল আর আজকে সেই কনসার্টটা হবে। আর এসব জানা মাত্রই ও কনসার্টের সেই জায়গায় চলে যায় আর সেখানকার একজন স্টাফকে গিয়ে বলতে লাগে যে আমি প্রোডাকশন হাউস থেকে এসেছি আর আমার সঞ্জয়ের সঙ্গে খুব জরুরি একটা কথা আছে, সো আমি কি ভেতরে যেতে পারি। আর এতে সেই স্টাফ ওর কাছে টিকিট চাই আর তখন সোল সেই স্টাফকে জানায় যে আমার কাছে টিকিট নেই আর টিকিট না থাকার জন্য সেই স্টাফ ওকে ভেতরে যেতে দেয় না। আর তারপর সোল সঞ্জয়ের ম্যানেজারকে কল করে বলতে লাগে যে আমি সঞ্জয়ের অনেক আগের ফ্রেন্ডস, তো তুমি কি পারবে ওর সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে। কিন্তু ম্যানেজার ওর কথায় তেমন বিশ্বাস করে না আর ওকে বলে দেয় যে না আমি পারবো না। কিন্তু তারপরেও ম্যানেজার সঞ্জয়ের কাছে যায় আর ওকে বলতে লাগে যে প্রোডাকশন হাউসের সেই মেয়েটা তোমার সঙ্গে দেখা করার জন্য নিজেকে তোমার ফ্রেন্ড বলে দাবি করছিল। আর এতে সঞ্জয় বিরক্ত হয় আর ওর ম্যানেজারকে বলে দেয় যে না আমি ওই মেয়েটার সঙ্গে মোটেও দেখা করব না। দেন ম্যানেজার সোলের কাছে আসে আর ওকে জানায় যে সঞ্জয় ওর সঙ্গে দেখা করতে চায় না। আর এই শুনে সোল ম্যানেজারকে একটা ফ্লাওয়ার বুকে আর নিজের বিজনেস কার্ড দিয়ে বলে যে তুমি শুধুমাত্র ওকে এটা বলে দিও যে আমার নাম সোল আর আমার নাম শোনা মাত্রই ও আমাকে চিনতে পারবে। আর তারপর ম্যানেজার সোলের দেওয়া ফ্লাওয়ার বুকে নিয়ে গ্রিন রুমে আসলে সেখানে ও সঞ্জয়কে দেখতে না পেয়ে সেই ফ্লাওয়ার বুকেটা নিচেই ফেলে রেখে চলে যায়। দেন আমরা দেখি সঞ্জয় ওর কনসার্ট করছে আর তারপর কনসার্ট শেষ হলে ও গ্রিন রুমে ফিরে এসে সোলের দেওয়া ফ্লাওয়ার বুকেটা দেখতে পাই। আর অন্যদিকে সোল ব্রিজের উপর দাঁড়িয়ে সঞ্জয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় কেটে যায় আর তারপরেও সঞ্জয় আসে না, ফলে সোল ভাবে যে সঞ্জয় হয়তো এখানে আসবে না। আর ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে ওর ফোনে কল আসলে ও পেছনে ফিরে তাকাতেই সঞ্জয়কে দেখতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে যায়। আর সঞ্জয় ওকে দেখা মাত্রই বলে ওঠে যে অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তাছাড়া তুমি এখানে দাঁড়িয়ে কি করছো, তোমার কি গাড়ি খারাপ হয়ে গেছে। আর এর উত্তরে সোল ওকে জানায় যে না আমার গাড়ি খারাপ হয়নি আর আমি তোমার জন্যই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো এখন সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে যে আমি এখানে আসবো। আর এতে সোল ওকে বলে যে আমার মনে হয়েছিল যে তুমি এখানে আসবে। এতে সঞ্জয় ওকে বলে তুমি একটুও বদলাওনি, তাছাড়া তুমি কি আমার সঙ্গে চা খেতে যাবে। আর তখন সোল ওকে বলে দেয় যে হ্যাঁ আমি যাবো। আর ঠিক তখনই সঞ্জয়ের ম্যানেজার ওর কাছে আসে আর ওকে বলতে লাগে যে সবাই তোমাকে আফটার পার্টিতে যাওয়ার জন্য কল করছে। আর তখনই সোল সঞ্জয়কে টেনে ধরে বলতে লাগে যে প্লিজ তুমি কোথাও যেও না, আর আজকের রাতটা আমি তোমার সঙ্গে কাটাতে চাই। আর ওর মুখ থেকে এমন সব কথা শুনে সঞ্জয় তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার 7th এপিসোড শেষ হয়ে যায়।